সত্যবতীর এই মৌনতা না একদিন গ্রাস করবে আমাদের জীবনযাত্রাকে ব্যোমকেশ। কি করি বলো তো অজিত? তোমার বৌঠানকে কোনো এক সাধু বাবা নাকি বলেছেন 15 দিন মৌন ব্রত করলে আমার শরীর নাকি ভালো থাকবে। একবার ভেবে দেখোই তো, যে সত্যবতীর একটা হৃদয় স্পর্শী ডাকে এই সত্যান্বেষী প্রাণ বিগলিত হয়ে যায়, সাধু বাবার কথা অনুযায়ী নাকি সেটা বন্ধ রাখতে হবে। ভাবতে পারছো একবার? আমি অবাক হয়ে বলি, তুমি কেন কিছু বলছো না ব্যোমকেশ? বলিনি ভাবছো, কিন্তু সত্যি বৌঠানের এই নীরবতায় বেশ কাবু হয়েছেন আমার বাল্যবন্ধু ব্যোমকেশ বক্সী। আমার এই রোম্যান্টিক বন্ধুটি যতবারই বৌঠানকে প্রেমের কবিতার দু কলি বলতে যাচ্ছেন তখনই কোনো উত্তর নেই। অতঃপর বেবাগী এই সত্যান্বেষী এখন সত্য হারা। তবে শুধু ব্যোমকেশ নয়, সত্যবতী না কথা বলায় আমিও বেশ বিপাকেই পড়েছি। আর তাই এখন ভগবানই বর্ষা। আজ সকাল থেকেই ব্যোমকেশ আর আমি সোফায় বসে সময় কাটাচ্ছি। ব্যোমকেশ প্রতিদিনের মতন সংবাদপত্রে মুখরোচক বিজ্ঞাপনগুলো মন দিয়ে পড়ছে, আর আমি খসড়া হাতে করে উপন্যাসের শেষটুকু লেখার চেষ্টা করছি। কিন্তু সমস্যা হলো, আমাদের দুজনেরই একবার কাজে মন দিচ্ছি বটে, কিন্তু বারে বারে চোখ চলে যাচ্ছে সত্যবতীর দিকে, থুরি বৌঠানের দিকে। ঘরের মধ্যে এত নীরবতা সত্যি বলতে একেবারেই ভালো লাগছে না। লেখাটা শেষ হতে আমি আমার ঘরের দিকে যাব, অমনি দরজায় কলিং বেলটা বেজে উঠল। ব্যোমকেশ আমাকে বলল, অজিত, দরজাটা খুলে দেখো, রাখালবাবু এসেছেন। এই বলে সে আবারও সংবাদপত্রে মুখ ঢেকে নিল। আমি গিয়ে দরজা খুলে অবাক হয়ে যাই। সত্যি সত্যি রাখালবাবু দাঁড়িয়ে আছেন আমাদের দরজার সামনে। ভদ্রলোক আমাকে দেখে বললেন, ব্যোমকেশবাবু আছেন নাকি? আমি নিজেকে সামলে বলি, হ্যাঁ হ্যাঁ আছে, আসুন ভেতরে আসুন। তারপর যে যার জায়গায় বসার পর ব্যোমকেশ বলল, এবার এই গরিবকে কিসের দরকার হলো রাখালবাবু? রাখালবাবু একটা দন্ত বিকশিত হাসি এসে বললেন, মানে কি যে বলেন মশাই, আপনি হলেন একজন তারকা। ব্যোমকেশ ভূত দেখার মতন রাখালবাবুর দিকে চেয়ে বলে, বাবা, আমি তো নেতাও নই আর অভিনেতাও নই, তাহলে তারকা হলাম কিভাবে রাখালবাবু? ওই যে আপনার কর্মকাণ্ড আর অজিতবাবুর লেখনীতে আর কিছু লুকিয়ে রাখার উপায় নেই কিন্তু ব্যোমকেশবাবু। বেশ, সে তো বুঝলাম, কিন্তু এই অধমকে আপনার দরকার হলো কেন? রাখালবাবু কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় বৌঠান রাখালবাবুর জন্য কিছু জলযোগ এনে দিল। রাখালবাবু সত্যবতীকে দেখে জিজ্ঞাসা করলেন, বৌমা, তুমি ভালো আছো তো? কিন্তু বৌঠান কিছু উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেলেন। রাখালবাবু অবাক হয়ে একবার আমার দিকে আর একবার ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলেন। রাখালবাবু এরকম অবস্থা দেখে ব্যোমকেশ আমার দিকে একটা মুচকি হেসে বলল, কিছু মনে করবেন না রাখালবাবু, আসলে সত্য মানে আপনার বৌমার এখন মৌন ব্রত চলছে। মানে ঝগড়া নাকি মশাই? না না, একেবারেই নয়। আরে না না, কোন এক সাধু বাবা বলেছেন সত্যবতী 15 দিন মৌন ব্রত করলে আমার বিপদ হবে না। এবার ভেবে দেখুন তো রাখালবাবু, যে বিপদ নিয়ে খেলা করে তার নাকি বিপদ হবে না। এটা শোনার পর আমরা তিনজন হেসে উঠি। অমনি রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসে। ব্যোমকেশ বৌঠানের তিক্ত মেজাজের আন্দাজ পেয়ে নিজেকে সামলে রাখালবাবুকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাখালবাবু, এবার বলুন তো আপনার এখানে আসার কারণটা কি? রাখালবাবু চায়ের কাপে একটা শুকটান দিয়ে বলতে শুরু করেন, বুঝলেন মশাই, তো এই কলকাতা শহরে মানে ক্রাইমের পরিমাণ কিন্তু খুব বেড়ে গেছে, আর তার চাপ পড়েছে কিন্তু আমাদের মতন পুলিশের ওপর। কেন, আবার কি হলো? আর বলবেন না মশাই, বেশ কিছুদিন থেকে
একটা কেস নিয়ে আমরা বেশ নাজেহাল হয়ে পড়েছি, না পাচ্ছি সমস্যা আর না পাচ্ছি সমাধান। তাই যদি আপনি... ব্যোমকেশ রাখালবাবুর কথা থামিয়ে বলে, বেশ, ঘটনাটা কি সেটা আগে বলুন তো দেখি। বেশ শুনুন, আপনি ইন্দ্রনাথ লাহিড়ী নাম শুনেছেন? ইন্দ্রনাথ লাহিড়ী মানে স্বদেশী দলের নেতা? আরে হ্যাঁ মশাই, তিনি। বাবা, তার তো শুনেছি বিশাল ক্ষমতা। তার একটা প্রতিবাদী বক্তৃতায় শুনেছি শত শত নারী পুরুষ প্রাণ দিতে প্রস্তুত। তার উপর তো শুনেছি ইংরেজদের নজরও আছে, আর সেটা বহুদিন থেকেই। আরে হ্যাঁ মশাই, তবে তিনি এখন আমার জেম্মায়। মানে? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আসলে হপ্তাখানেক আগে ইন্দ্রনাথ লাহিড়ী নিজের হাতে খুন করেছেন নিজের একমাত্র কন্যাকে। আর কিন্তু সেখানে আমার কি করবার আছে রাখালবাবু? এবার তো যা করার আপনারা করবেন। এখানে সত্যান্বেষীর কিছু দরকার আছে বলে তো আমি বোধ করি না। রাখালবাবু টেবিলে চায়ের কাপটা রেখে বেশ আফসোসে সুরে বললেন, না, আসলে আছে ব্যোমকেশ বাবু। আছে? হ্যাঁ আছে। দেখুন, এখন শহর তথা দেশের যা পরিস্থিতি, তাতে মোটেও কিছু ভালো অবস্থা নেই। তার উপর ইংরেজদের জুলুম, আর সেখানে বলতে পারেন একজন ভারতীয় হিসাবে একমাত্র ভরসার জায়গা হলো ওই স্বদেশী আন্দোলন আর তাদের ওই গতিবিধি। আমি এবার বলে উঠলাম, বাবা, আপনি একজন প্রশাসনের মানুষ হয়ে এই কথা বলছেন কি করে? হ্যাঁ অজিত বাবু, বলছি। যতই হোক, আমিও তো একজন ভারতীয় আর একজন বাবাও বটে। বাবা? তা এখানে বাবা হওয়ার সাথে কি সংযোগ পেলেন রাখালবাবু? ব্যোমকেশ প্রশ্ন করল। রাখালবাবু আর বললেন, এটাই তো মূল রহস্য ব্যোমকেশ বাবু। কেন? আসলে ইন্দ্রনাথ বাবু নিজের মেয়েকে খুন করা বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আসলে যে মানুষ যার সারাটা জীবন বলিদান দিয়েছে দেশের জন্য, যার মনে দেশের জন্য এত আবেগ, মানে সে কি করে তার মেয়েকে খুন করতে পারেন বলুন তো ব্যোমকেশ বাবু? আর সেই জন্যই আপনি আমার সাহায্য প্রার্থনা করতে এখানে চলে এসেছেন। একদম ঠিক বলেছেন ব্যোমকেশ বাবু। দেখুন, আমি যতই দারোগা হই, আদতে কিন্তু আমি একজন পিতাও বটে। তাই আপনি যদি আমার হয়ে... বেশ, সে না হবে, কিন্তু ইন্দ্রনাথ বাবু কি বলছেন? দেখুন, তিনি যদি কিছু বলতেন তাহলে তো আপনার কিছু করারই ছিল না। আদালতে যতবারই তাকে সত্যটা জিজ্ঞাসা করা হয়, ততবারই তিনি নিজের মুখে স্বীকার করেছেন তিনি নাকি খুনটা করেছেন। কিন্তু আমি জানি ব্যোমকেশ বাবু যে এর পেছনে কিছু একটা তিক্ত সত্য আছে, যেটা ইন্দ্রনাথ বাবু প্রকাশ্যে আনতে একেবারেই চাইছেন না। ব্যোমকেশ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, বুঝলাম। কিন্তু আমি কি করতে পারি বলুন তো রাখালবাবু? যেখানে এক পিতা নিজে স্বীকার করে নিচ্ছে যে সে নিজের হাতেই তার কন্যা সন্তানকে খুন করেছেন, সেখানে আমার কিছু করার আছে বলে তো মনে হয় না। কি বল অজিত? আমি এবার বলি, দেখো ব্যোমকেশ, আমি মানছি এখানে তোমার কিছু করার নেই, সত্যি সত্যি কিছু করার নেই। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, একজন বাংলা মায়ের সন্তান বেঘরে প্রাণ চলে যাবে, সেটা কি ঠিক হবে? আর তার চেয়ে একবার চেষ্টা করেই দেখো না। ব্যোমকেশ এবার আমার দিকে চশমার ফাঁক দিয়ে চেয়ে বলল, বেশ অজিত বাবু, যখন বলছেন তখন তো একটু ভেবে দেখতেই হচ্ছে। তা ইন্দ্রনাথ বাবু কোথায় এখন রাখালবাবু? রাখালবাবু এবার বললেন, উনি তো আমার হেফাজতেই আছেন, তবে বেশি দিন নয়। এই স্বাধীনতা দিবসের পরেই তার হয়তো বিচার হয়ে যাবে। ব্যোমকেশ হতভম্ব হয়ে বলে, ও মা, এই যে খুবই কম সময় আছে আমাদের হাতের মধ্যে, তার মধ্যে... কথা বলতে গিয়ে থেমে যায় ব্যোমকেশ।
তারপর কিসব ভাবে, তারপর বলে, বেশ, আজ বিকালে আমরা দুজন যাচ্ছি, দেখি কি করতে পারি। শান্তি পেলাম ব্যোমকেশ বাবু। তাহলে আমি চলি, আর বিকালে দেখা হচ্ছে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। আমি দেখলাম ব্যোমকেশ গুম হয়ে চেয়ারে বসে থাকতে। আমি বললাম, কি হয়েছে ব্যোমকেশ? ব্যোমকেশ আমার দিকে ফিরে বলে, অজিত, এই ইন্দ্রনাথ লাহিড়ীকে তুমি কি চেনো? হ্যাঁ, সংবাদপত্র ওনাদের স্বদেশী আন্দোলনের কথা বের হয়েছে, কিন্তু এমন কেন প্রশ্ন করছো ব্যোমকেশ? কিসের প্রতিবাদ জানো? না, সেটা সঠিক বলতে পারবো না। বঙ্গভঙ্গ রোধের চেষ্টা করছেন ওনারা। বহুদিন থেকে ইংরেজদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন ইন্দ্রনাথ বাবুরা, কিন্তু এমন কি হলো যার জন্য নিজের মেয়েকে খুন করতে হলো? দেখো ব্যোমকেশ, সেটা তো আমি বলতে পারবো না, তবে ওনাদের মতন সংগ্রামীদের প্রাণ বাঁচানো কিন্তু আমাদের কর্তব্য। তবে মেয়েকে খুন করার বিষয়টা কিন্তু আমি মেনে নিতে পারছি না। ব্যোমকেশ এবার একটা সিগারেট ধরিয়ে বলে, হ্যাঁ, সেটা তো একদম সত্যি কথা বলেছ। তারপর জানলার সামনে গিয়ে নিজে মনে মনে কিসব বিড়বিড় করতে থাকে ব্যোমকেশ। আজ সকাল সকাল আমি আর ব্যোমকেশ গিয়ে পৌঁছালাম রাখালবাবুর থানাতে। গতকাল বিকালেই আমাদের থানাতে যাওয়ার কথা থাকলেও সেটা সম্পূর্ণ হয় না। ব্যোমকেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, তাই অবশেষে আমরা আজ সকালেই রওনা দিই থানার উদ্দেশ্যে। ব্যোমকেশকে কিন্তু আজ খুব উৎসাহিত লাগছে, তবে ব্যাপারটা যে শুধুমাত্র রহস্যের উন্মোচনের নেশায় তা কিন্তু একেবারেই নয়। একজন সংগ্রামীর সঙ্গে আলাপচারিতা করতে ব্যোমকেশ আজ উদ্গ্রীব, আর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তবে আমার একটা সংশয় রয়েই যাচ্ছে, কারণ একজন খুনি বাবাকে কী রূপে বিবেচনা করব সেটা বুঝতে পারছি না, আর হয়তো বোঝার চেষ্টাও আমি করতে চাইছি না। রাখালবাবু আমাদের চেয়ারে বসতে বলে থানার ভেতরে লকআপের দিকে চলে গেলেন। ব্যোমকেশকে লক্ষ্য করলাম চেয়ারে বসে থাকলেও একটা উদ্গ্রীব ভাব ক্রমাগত তাকে তাড়া করে বেড়াচ্ছে। ক্রমাগত তাকিয়ে আছে রাখালবাবুর পথের দিকে। মিনিট 7 পর রাখালবাবু এক অপরাধীকে সঙ্গে করে ঘরে প্রবেশ করে। এটাই যে ইন্দ্রনাথবাবু সেটা বলে দিতে হয় না। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে তাকে নমস্কার জানালো। আমিও অবশ্য সভ্যতা দেখাতে কুণ্ঠিত করলাম না। তারপর আমরা যে যার চেয়ারে বসে পড়লাম। ব্যোমকেশ আর আমি বসলাম পাশাপাশি, আর আমাদের ঠিক উল্টো দিকে ইন্দ্রনাথবাবু, আর রাখালবাবু নিজের জায়গাতেই বসলেন। ব্যোমকেশ এবার ইন্দ্রনাথবাবুর দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, কেমন আছেন ইন্দ্রনাথবাবু? ইন্দ্রনাথবাবু ব্যোমকেশের প্রশ্নের কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে বসে রইলেন। ব্যোমকেশ আবারও বলল, আমি ব্যোমকেশ বক্সী, একজন সত্যান্বেষী। রাখালবাবু আমাকে নিযুক্ত করেছেন। এবার ভদ্রলোক মাথা তুলে বলল, কেন? আসলে রাখালবাবুর মনে হয় আপনি নির্দোষ, তাই সেটা প্রমাণের ভার তুলে দিয়েছেন আমার কাঁধে। কে বলে আমি নির্দোষ? আমি নিজের হাতে খুন করেছি আমার নিজের মেয়েকে। আপনার হাসি প্রমাণ করছে ইন্দ্রনাথ বাবু যে আপনি কিন্তু খুনটা করেননি, তাই? এবার ব্যোমকেশের কথা থামিয়ে বেশ রেগে গিয়ে ইন্দ্রনাথবাবু বললেন, তাই কি? হ্যাঁ, তাই কি? হ্যাঁ, আমি তো স্বীকার করেছি। ব্যাস, এরপর আমি আর কোনো উত্তর জানা নেই ব্যোমকেশ বাবু। বেশ, ঠিক আছে, তাহলে এই সত্যান্বেষী আপনার সত্যটা খুঁজে বার করার প্রয়াস নিল। দেখি আপনি কি করে চুপ থাকতে পারেন। আপনার যা ইচ্ছা তাই করুন, একটা কথা খালি মনে রাখবেন, আমাকে আর বিরক্ত করতে
এখানে আসবেন না। এই বলে চলে যাচ্ছিলেন ইন্দ্রনাথ বাবু। হঠাৎ হাঁটা থামিয়ে বলল, সম্প্রদান মানে জানেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ অবাক হয়ে বলে, সম্প্রদান মানে? ইন্দ্রনাথ বাবু আর কোনো কথা বললেন না, খালি একটা বিদ্রুপের হাসি হেসে চলে গেলেন। ব্যোমকেশ নিজের চেয়ারে হেলান দিয়ে নিজের ডান হাতের তর্জনী দিয়ে কপালে ঘষতে থাকে আর বিড়বিড় করে সম্প্রদান কথাটা বলতে থাকে। আমি কিছু বলতে যাব তার আগেই রাখালবাবু প্রশ্ন করলেন, আচ্ছা ব্যোমকেশ বাবু, কি বুঝলেন বলুন তো? ব্যোমকেশ প্রথমটা নিজেকে সামলে তারপর বলে, হ্যাঁ, কিছুই বুঝতে পারিনি রাখালবাবু। এমনিতেই ধোঁয়াশা তো ছিলই, ইন্দ্রনাথ বাবুর কথাতে আরো জটিল হয়ে গেল সব বিষয়টা। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, ওই সম্প্রদান ব্যাপারটা কি বলতো? ব্যোমকেশ এবার আমার দিকে ক্ষুদ্র দৃষ্টি ফেলে বেশ রাগে রাঙ্গিকে বলে, সব প্রশ্ন আমাকে করো কেন বলো তো অজিত? ঈশ্বর তো তোমাকেও একটা মাথা দিয়েছেন, সেটা ব্যবহার করো তো। যত সব। এই বলে সে থানার বাইরে বেরিয়ে যায়। রাখালবাবু আমাকে প্রশ্ন করলেন, মানে কি ব্যাপার বলুন তো অজিত বাবু? ও কিছু নয় রাখালবাবু, ব্যোমকেশ এখন খুব চিন্তা করছে, তাই এরপর আমিও রাখালবাবুর কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখি ব্যোমকেশ সিগারেট ধরিয়েছে, আর সেই সিগারেটের ধোঁয়া একবার করে আকাশের দিকে লক্ষ্য করে ছাড়ছে, আর একবার করে সিগারেটের লম্বা টান দিচ্ছে। আমি গিয়ে ব্যোমকেশকে প্রশ্ন করি, কি হলো ব্যোমকেশ, কিছু না বলে বেরিয়ে এলে যে? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে আমাকে বলে, কিছু বুঝতে পারছি না ভাই, তবে একটা নির্দোষ মানুষ সত্যের অভাবে শাস্তি পাবে আর আমি চুপ করে বসে দেখবো, সেটাও তো মেনে নিতে পারছি না। নির্দোষ? তুমি কি করে জানলে ব্যোমকেশ? সবসময় সত্য প্রমাণ রূপে থাকে না ভাইয়া, মানুষের চোখে অনেক সত্য থাকে, তবে সেটা প্রমাণ সাপেক্ষ। এই বলে আবারও চুপ করে যায় ব্যোমকেশ, তারপর আবার বলে, চলো বাড়ি চলো। বাড়িতে ফিরে থেকে ব্যোমকেশ চুপ করে বসে আছে সোফার ওপর। বৌঠান দুবার আমাকে ইশারায় ব্যোমকেশের এমন অবস্থার কারণ জানতে চান, কিন্তু কোনো উত্তর না জানা থাকায় আমি উত্তর দিতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে ব্যোমকেশকে প্রশ্ন করি, ব্যোমকেশ, তোমার কি হলো সেটা তো বলো, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? ব্যোমকেশ আমার দিকে ফিরে বলে, অজিত, যিনি খান চিনি তাকে যোগান কিন্তু চিন্তামণি। মানে? ছাড়ো ওসব, এখন আমার কটা প্রশ্ন উত্তর দাও দেখি। বলো না। ব্যোমকেশ এবার আমার দিকে ফিরে বলে, আচ্ছা, তোমার এইসব বিষয় কি মনে হয় বলো তো? আমি একটু ভেবে বলি, দেখো কিছুই তো মনে হচ্ছে না ভাইয়া। এক হত্যাকারী পিতা যে নিজের স্বার্থে নিজের কন্যাকে খুন করে, তার বিষয়ে ভাবার মতন কিছু আছে বলে আমার তো মনে হয় না। না না অজিত, এত তাড়াতাড়ি বিচার শোনালে চলবে না যে ভাই। তাহলে তুমি কি বলতে চাইছো বলো ব্যোমকেশ? তাহলে তুমি একটু ভেবে বলো যে এখানে কিছু গড়মিল পাচ্ছ কিনা। গড়মিল? না, সেরকম তো কিছু নয়। এরপর আমাদের চমকে দিয়ে সত্যবতী একটা কাগজ এগিয়ে দেয় ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ সেটা পড়ে বলে, তার মানে সত্য তুমি বলতে চাইছো ইন্দ্রনাথ বাবু খুন করেননি তার নিজের কন্যাকে? তাহলে আবারও একটা কাগজের টুকরো এগিয়ে দেন বৌঠান। ব্যোমকেশ সেটা দেখে বলে, ও, তুমি তাহলে আরো বলতে চাইছো যে এর ভেতরে গল্প আছে। বেশ, তাহলে তোমার কথা একেবারে ফেলে দেয়া যাচ্ছে না, কিন্তু সত্য। এরপর একটু ভেবে ব্যোমকেশ আবারও বলে, কিন্তু তুমি জানলে কি করে? অমনি বৌঠান আমার দিকে আঙুল দেখিয়ে দেন। এবার আমি বলতে বাধ্য হই,
কি করি বলো তো ব্যোমকেশ? তুমি তো বাড়িতে আসা থেকে কোনো কথা বলছিলে না, এদিকে বৌঠানও চিন্তা করছেন, তাই আমি। বেশ ভালোই করেছ, কিন্তু এখন কথা হচ্ছে সত্যর কথা, থরি সত্যর লেখা অনুযায়ী কিছু তো গন্ডগোল আছে, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। বেশ, তাহলে এখন কি করবে ব্যোমকেশ? একটু পুরাতন কিছু বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে হবে ভায়া। বিকালে আমি চেয়ারে বসে গীতাঞ্জলির পাতা উল্টাচ্ছি। বৌঠান আর ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়ে আছেন। ব্যোমকেশ বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে সিগারেট ধরিয়েছে, আর সত্যবতী ব্যোমকেশের পেছনে দরজার সামনেটার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারা পরস্পরের কাছে আসতে চাইলেও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বৌঠানের ওই মৌনব্রত। সকাল থেকেই ব্যোমকেশকে বেশ অশান্ত লাগছে, যেন অনেক পাওয়া থমকে গেছে একটা না চাওয়ার কাছে। আমি বইটা পড়ছি বটে, কিন্তু বারে বারেই মনে হচ্ছে ব্যোমকেশ কিভাবে সত্যের সন্ধান করবে, যেখানে না আছে একটা ক্লু, আর না আছে ইন্দ্রনাথ বাবুর বাঁচার ইচ্ছা। কিন্তু এটা সত্য যে ইন্দ্রনাথ বাবু মিথ্যে কথা বলছেন। তিনি এমন কিছু জানেন যেটা প্রকাশ্যে এলে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এইসব বসে বসে ভাবছি, এমন সময় ঘরে বসে লক্ষ্য করলাম সত্যবতী ব্যোমকেশের কাঁধে হাতটা রাখল। অমনি ব্যোমকেশেরও নিজের হাতটা দিয়ে চেপে ধরে সত্যবতীর হাত থেকে। এতক্ষণ এটারই দরকার ছিল ব্যোমকেশের, সত্যবতীর একটা সত্যের পরশ। আমি মনে মনে ভাবলাম, ব্যোমকেশ নিজে যতই সত্যান্বেষী বলুক না কেন, ব্যোমকেশের সত্যান্বেষণের শক্তি হলো সত্যবতী। সেই বিকালের পর থেকেই ব্যোমকেশকে আর দেখা যাচ্ছে না। বৌঠান লিখে জানান কিছু দরকারি কাছে ব্যোমকেশ বাইরে গেছে। আমি নিজের ঘরে বসে কাজে ব্যস্ত থাকা সে আমাকে জানিয়ে যায় না, হয়তো আমাকে জানাতে চাইও নি। যাক সে কথা, এখন মূল কথা হলো ব্যোমকেশ গেল কোথায়। ঘড়ির দিকে তাকাতে দেখি রাত 8টা বেজে গেছে। ব্যোমকেশের এমন কাণ্ড কারখানা দেখে ভারী রাগ হয় মনে। এমনিতেই শহরের পরিস্থিতি মোটেই ভালো নয়, আর তার উপর ব্যোমকেশের তো আর শত্রুর অভাব নেই। এমন বেয়াক্কালে কাজ করে না ব্যোমকেশ। আরও ঘন্টাখানেক কেটে গেল ব্যোমকেশের অপেক্ষায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 9টা বেজে 30 মিনিট। বৌঠানের মুখ দেখে মনে হচ্ছে তিনি খুবই চিন্তা করছেন। আর সত্যবতী কেন, আমার কি চিন্তা কম হচ্ছে নাকি? ভাবলাম একবার রাখালবাবুকে ফোন করে দেখি, যদি কিছু উত্তর পাওয়া যায়। যেমন কথা তেমন কাজ। আমি ফোন করতে যাব, অমনি দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতে দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, অমনি সে বলে ওঠে, এখন কিছু জিজ্ঞাসা করো না অজিত, খুব খিদে পেয়েছে। তারপর বৌঠানের দিকে ফিরে বলে, সত্য, আগে খেতে দাও তো, আজকে খুব পরিশ্রম হয়ে গেল। এই বলে ব্যোমকেশ তার নিজের ঘরের দিকে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোফায় বসে আছি। ব্যোমকেশ রেডিওটা নেড়ে ছেড়ে দেখছে, আর বৌঠান তাকিয়ে আছেন ব্যোমকেশের দিকে। এবার আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করি, কি হলো ব্যোমকেশ, এতক্ষণ কোথায় ছিলে? ব্যোমকেশ রেডিওটা একইভাবে দেখতে দেখতে বলে, থানায় ছিলাম ভায়া, থানায়। আমি চমকে উঠে বলি, থানায় কেন ব্যোমকেশ? শুধু থানায় নয় ভায়া, এরপরেই যাই উপেন্দ্রর কাছে, তারপর থানায়। উপেন্দ্র মানে সেই বিপ্লবী উপেন্দ্র নাকি? হ্যাঁ, আসলে সে এককালে আমার বাল্য বন্ধু ছিল, তাই। এই বলে চুপ করে যায় ব্যোমকেশ। এরপর যেটা ঘটে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সত্যবতী ব্যোমকেশের হাতের এক রেডিওটা কেড়ে নিয়ে টেনে নেয় নিজের কাছে। তারপর ব্যোমকেশকে চোখে চোখে কি সব ইশারা করে। এরপর ব্যোমকেশ বলতে শুরু করে, আসলে উপেন্দ্র হলো আমার বাল্য বন্ধু, ছোটবেলা থেকে একসঙ্গেই পড়াশোনা করা। তারপর ও হয়ে যায় বিপ্লবী, আর আমি চলে যাই সত্যান্বেষণে। বেশ, কিন্তু এখন তার সাথে তোমার কি দরকার পড়লো ব্যোমকেশ?
ব্যোমকেশ এবার একটা মুচকি হেসে বলে, অজিত, তুমি হয়তো পুরো কথাটা শোনোনি। উপেন্দ্র হলো একজন বিপ্লবী। বঙ্গভঙ্গ রোধের চেষ্টায় সেও কিন্তু একজন সৈনিক। বাবা, তাহলে তাকে পেলে কোথায় ব্যোমকেশ? না, সেটা বড় কথা নয় অজিত। জিজ্ঞাসা করো তার সঙ্গে দেখা করার কারণটা কি। আমি একটু ভেবে বলি, হ্যাঁ সেটা তো ঠিকই। বেশ, শোনো। এই বলে ব্যোমকেশ নিজের কোমরে হাত রেখে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আর আমাদের সব কথা একে একে বলতে থাকে। দেখো, আমি প্রথম থেকেই জানতাম ইন্দ্রনাথ বাবু একজন বিপ্লবী দলের প্রধান, তাই তিনি অত সহজে পুলিশের কাছে নথি স্বীকার করতে পারবেন না। তাই আমি ঘুর পথের কথা ভাবি। আমি ক্রমাগত ভাবতে থাকি কিভাবে আসল সত্যটা বার করে আনবো আর ইন্দ্রনাথ বাবুর প্রাণটা বাঁচাতে পারবো। তা তুমি ইন্দ্রনাথ বাবুর প্রাণ বাঁচাতে পারলে নাকি? বলতে পারো পারলামও, আবার পারলামও না। মানে? আসলে আমি উপেন্দ্র থেকে যে তথ্য পাই তাতে আমি সম্পূর্ণ অবাক হয়ে যাই অজিত। আসল কথা শোনার পর যে আমি কি সিদ্ধান্ত নেব সেটাই বুঝতে পারছিলাম না। তাই থানায় ইন্দ্রনাথ বাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি আবারও অবাক হয়ে প্রশ্ন করি, কিন্তু কি সত্য ব্যোমকেশ? ব্যোমকেশ এবার নিজের পায়চারি থামিয়ে মাথা হেঁট করে বলে, ইন্দ্রনাথ বাবু সত্যি সত্যি খুন করেছেন নিজের মেয়েকে। আমি চেয়ার ছেড়ে উঠে বলি, দেখলে ব্যোমকেশ, আমি বলেছিলাম না এরা কিভাবে যে। ব্যোমকেশ আমার কথা থামিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও ভাইয়া, আমার কথা সবটাকে শুনে না, তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছো, কিন্তু নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। আমি আবার চেয়ারে বসে পড়ে বলি, কিসের সত্য ব্যোমকেশ? দেশের স্বার্থে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নথির দরকার হয়ে ওই ইন্দ্রনাথ বাবু আর তার দলের। কিন্তু সমস্যা হলো ওই নথি পাওয়া যাবে একমাত্র এক ইংরেজ উচ্চ পদস্থ সরকারি কর্মচারীর কাছে। এবার প্রশ্ন যে বিড়ালে গলায় ঘন্টাটা বাঁধবে কে? তা তিনারা খোঁজ লাগান যে এই সাহেব নাকি যেমনই লম্পট তেমনি দুশ্চরিত্র। প্রতি রাতে এক নির্দোষ বালিকার সর্বনাশ হয় ওই সাহেবের হাতে। তাই তারা ঠিক করে এক বিপ্লবী বোনকে সাহেবের কাছে পাঠানো হবে, যাতে সে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে পারে, অতঃপর প্রাণ হরণ করতে পারে সেই ইংরেজ সাহেবের। কিন্তু ঘটনাচক্রে কোনো নারী কিন্তু এই প্রস্তাবে রাজি হয় না, উপরন্তু ইন্দ্রনাথ বাবুকে অপমান করতে থাকে। পিতার অপমান সহ্য করতে না পেরে ইন্দ্রনাথ বাবুর কন্যা মানে রেবতী রাজি হয় ব্যাপারটা। তা এমন এক সমস্যার মধ্যে পড়ে যায় ইন্দ্রনাথ বাবু যে মেয়েকে বাধা দিতেও পারেন না। তাই এক রাতে ইংরেজ সাহেবের সামনে ছদ্মবেশে নিজের চরিত্রকে বাজি লাগায় রেবতী। ইন্দ্রনাথ বাবু বাধা দিতে গেলেও অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে রেবতীর যা সর্বনাশ হওয়ার তা হয়েই গেছে অজিত। বিপ্লবীদের হাতে পড়ে সাহেবের মৃত্যু হলেও হতভাগ্য বিপ্লবী পিতা মেনে নিতে পারেননি মেয়ের এই সর্বনাশকে। তিনি মেনে নিতে পারেননি যে তার মেয়ের গর্ভে জন্ম নেবে তারই শত্রু সন্তান। তাই এক রাতে বাধ্য হয়ে হত্যা করেন নিজের কন্যাকে এবং সম্প্রদান করেন এই ভারতবর্ষকে। এই বলে ব্যোমকেশ জানলার সামনে গিয়ে দাঁড়ায়। আমি আবার প্রশ্ন করি, তাহলে এখন কি হবে ব্যোমকেশ? ব্যোমকেশ সিগারেট ধরিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, এক হতভাগ্য মেয়ের এক হতভাগ্য পিতার যা হওয়া উচিত ছিল সেটাই হবে। এবার এই সত্যান্বেষে জিতেও হেরে গেল ভায়া। আমি লক্ষ্য করলাম বাইরে রাস্তার আলোতে যেমন বৃষ্টির ধারা নেমে এসেছে, তেমনি সিগারেটের ধোঁয়ায় ঢাকা ব্যোমকেশের চোখ থেকে নেমে আসছে এক পিতার হাহাকার। ব্যোমকেশের চশমার তলা থেকে জল গড়িয়ে পড়ে চলেছে। সত্যি, এই বীর বিপ্লবীদের অমর এই দানের কথা কেউ কি মনে রাখবো আমরা, নাকি ভুলে যাব কিছু সময়ের জন্য আসা কালবৈশাখীর মতন? এবার লক্ষ্য করলাম কখন যেন দুফোঁটা জল গড়িয়ে পড়েছে
আমার চোখ থেকেও। আর সত্যবতী নিজের আঁচল দিয়ে চোখ মুছে ঘরের ভেতরের দিকে চলে গেল।